আসসালামু আলাইকুম। তো আজকে ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র ত্রিদেশীয় যেই যুদ্ধটা হইতেছে আজকে পঞ্চম দিন চলতেছে। তো ওই বিষয়ে আজকে কথা বলবো। তো এর আগে দুইটা কথা বলি, সেটা হচ্ছে যেসব নিউজগুলো দিব অবশ্যই সব কিছু আমি ব্যক্তিগতভাবে ভেরিফাই করে দেখছি, সব কিছুই জেনুইন। আর এইসব বিষয় বুঝতে হলে তাহলে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আন্তর্জাতিক রাজনীতি চলে স্বার্থের বেড়াজালে। এখানে আবেগ, বিবেক এগুলো চলে না, সব কিছুই স্বার্থ। তো আমরা মূল পয়েন্টে আসি, সেটা হচ্ছে মূলত ইরানের সাথে যেটা নিয়ে সমস্যা সেটা হচ্ছে পারমাণবিক বোমার যে ইউরেনিয়ামটা আছে ওই একটা ক্যাচাল, আর দেন হচ্ছে ইরানের ক্ষেপণাস্ত্র। এগুলো নিয়ে ইসরায়েল আমেরিকার মাথা ব্যথা, কারণ 12 দিনের যুদ্ধে ইরান যা দেখাইছে গত টার্মে, তো তার ক্ষেপণাস্ত্রের কারণেই সে বিখ্যাত। তার কাছে যদি পারমাণবিক বোমা নাও থাকে, কারণ যুদ্ধের এখন 5ম দিন চলতেছে, ইরানের যে পরিমাণ ক্ষতি হয়েছে, তো সে এখনও যদি পারমাণবিক বোমা সামনে নিয়ে না আসে তার মানে তার কাছে নেই, কারণ তার নেতা হারাইছে, তার সব কিছুই ক্ষতি হইতেছে। মানে ওটা দেখে হইল যুদ্ধ বন্ধ করা যেতে পারত, বাট এখন আমরা শিওর হইলাম মোটামুটি যে ওদের কাছে আসলে ওই ধরনের কোনো ইয়ে নেই। বাট নিউক্লিয়ার তৈরি করার জন্য যেই ইউরেনিয়ামটা লাগে ওটা আছে। তো এই যুদ্ধ শুরু হওয়ার আগে কিছু হিস্টোরি জানতে হবে। ইরানের সাথে যুক্তরাষ্ট্রের যে নিউক্লিয়ার চুক্তি হয়েছিল, যে যুক্তরাষ্ট্র বলল যে তোরা নিষেধাজ্ঞা উঠে নেমো, তুই পারমাণবিক চুক্তি কর, এটা হচ্ছে ওবামার আমলে। তো দেন হচ্ছে সেটাতে রাজি হইল। এটা সম্ভবত করা হয়েছিল 15-16 এই সময়। দেন হচ্ছে ট্রাম্প আসলো। ট্রাম্প আসার পরে সম্ভবত 18 সালে এটা থেকে বের হয়ে গেছে একতরফা, মানে কোনো কথাবার্তা নেই, বাস ও বের হয়ে গেছে। তো এখন আবার 2026 সালে আইসা ট্রাম্প এই চুক্তিতে ফিরতে চায়। তো ওদের মন মতো আর কি দুনিয়াটা চলে আর কি, ঠিক আছে। তো এখন বলতেছে যে তুমি চুক্তি আমার সাথে করো, আগের সব কিছু বাদ, তো নিষেধাজ্ঞা যা উঠে নেব। কিন্তু চুক্তিগুলো কি সেটা দেখতে হবে। ফার্স্ট অফ অল ইরান পারমাণবিক চুক্তি পারমাণবিক বোমা তৈরি করতে পারবে না, এটা মানা যায়। বাট দ্বিতীয় কথা হচ্ছে ইরানের যে ক্ষেপণাস্ত্র ওগুলো ধ্বংস করতে হবে, প্লাস হচ্ছে ইউরেনিয়াম মার্কিন যুক্তরাষ্ট্রকে দিয়ে দিতে হবে। তো এগুলো কোনো দাবি হইল? এগুলো যদি একটা কান্ট্রির না থাকে, সাপোজ ইউরেনিয়াম আর হচ্ছে ইয়ের বিষয়টা, পারমাণবিক বোমার যে বিষয়টা, ওটা না হয় বাদ দিলাম, ওটা মানা যাবে। বাট দিন শেষে হয় কি, আপনার ক্ষেপণাস্ত্র যদি না থাকে তাহলে আমাদের বাংলাদেশের যে বর্তমান অবস্থা, মানে ফুটা পয়সারও দাম দিবে না। ইরানের শক্তিটাই কি? আজকে পাকিস্তানের দিকে তাকান, পাকিস্তান শক্তি কি? ওর কিচ্ছু নেই, কিন্তু কয়েকটা নিউক্লিয়ার ওয়ারহেড আছে, বাস এই কারণে ও সারা বিশ্বে সম্মানিত। তো এগুলো তো চুক্তির কাতারে পড়ে না, এগুলো হচ্ছে যুদ্ধ বাঁধানোর একটা অজুহাত যুক্তরাষ্ট্রের, আমি ব্যক্তিগতভাবে মনে করি। তো তুমি নিজেই বের হয়ে গেলা, তুমি এখন আবার আসতেছ, মানেটা কি? মূলত যারা আন্তর্জাতিক রাজনীতি পর্যালোচনা করে বা একটা অংশ আছে যাদের সন্দেহ হইতেছে যে এই চুক্তিতে ফেরানোর জন্য ট্রাম্পকে বাধ্য করা হয়েছে ইসরায়েল থেকে, এবং এখন যে যুদ্ধটা চলতেছে এখানেও ট্রাম্পকে বাধ্য করার মাধ্যমে রাজি করানো হয়েছে। হ্যাঁ, আপনি বলতে পারেন যে বাধ্য করেছে কী দিয়ে? আরে ভাই, এপস্টিন ফাইলের কথা মনে আছে? এপস্টিন ফাইলে যা আছে
এর তো কিছুই প্রকাশ হয় নাই। এখনই তো ট্রাম্প বা তার প্রশাসন বা অন্যান্য বিশ্ব নেতারা ওদের অবস্থা খারাপ, তাই না? তো এখন ইসরায়েলের মোসাদ যেভাবে কাজ করে, আর এপস্টাইন তো ছিল মোসাদের এজেন্ট, এটা তো আমরা সবাই জানি, তাই না? তো ইসরায়েলের কাছে যে এগুলো নেই, এই ফাইলের ফুল কপি, এটা তো আমরা বলতে পারি না, অবশ্যই তার কাছে আছে। তো ওগুলো দিয়ে ব্ল্যাকমেল করা যায়, এটা স্বাভাবিক। আর আমাদের বাংলাদেশে যেটা হয় আর কি, আমাদের নেতারা যেরকম নষ্ট হয়ে যায় হানি ট্র্যাপে পড়ে, ঠিক ওরকমটা ওখানেও চলতেছে। আর মূল বিষয় শুরু করার আগে আরও কিছু কথা বলি, তাহলে আপনাদের হিসাব মিলাতে সুবিধা হবে। তো আমেরিকা চায় নাই, এটার প্রমাণ আরেকটা আছে। কিছুদিন আগে, 3 মাস আগে, আমেরিকার যে জাতীয় নিরাপত্তা কৌশলপত্র প্রকাশ হয়, এটা যখন আমেরিকা খুব খারাপ সময় কাটায় বা আমেরিকার দেখা গেল কি মানে একটা নীতি নির্ধারণের পর্যায়ে আর কি এগুলা ফাইলগুলো তৈরি করা হয় যে আমেরিকার বর্তমানে নিরাপত্তা কৌশল কী হবে। দেখা গেলে এটা 6 বছর, 8 বছর, 2 বছর পরও আসতে পারে। তো এবারের যে ওর নিরাপত্তা কৌশলের ইয়েটা ছিল, ওখানে চীনকে সরাসরি হুমকি হিসাবে দেখানো হয়েছে, প্লাস হচ্ছে ও মধ্যপ্রাচ্য বা অন্যান্য অঞ্চলগুলো থেকে গুটিয়ে নিবে নিজেকে, এরকম ছিল আর কি। গুটিয়ে নিয়ে কী করবে, তার যে পশ্চিম গোলার্ধ, মানে তার আশেপাশে যে কানাডা, ওই যে একবার বলে না যে কানাডাকে তুমি আমার হয়ে যাও, আমি তোমার হয়ে যাও, এরকম আর কি বিষয়টা। তো ওখানে চলে যাবে, ঠিক আছে, ও নিজের আশেপাশে আর কি ফোকাসটা দিবে। তো এটার একটা স্পষ্ট উদাহরণ হচ্ছে ভেনেজুয়েলা। তো ওখানে ওই ফাইলটা হওয়ার পরে, প্রকাশ হওয়ার পরে কী করলো আমেরিকা, ভেনেজুয়েলাতে অ্যাটাক করে বসলো। অ্যাটাক বলতে মাদুরোকে করলো আর কি, উঠে নিয়ে আসলো। তো এটা তো একটা প্রমাণ। তো এখানে তো তার আসার কোনো মানই হয় না, কিন্তু ওকে নিয়ে আসা হয়েছে, এটা হচ্ছে কথা। ইভেন বার্নি স্যান্ডার্স, মার্কিন সিনেটর, এবং সম্ভবত 16 সালে দাঁড়াইছিল ইয়ার সাথে, কি জানি বলে, ট্রাম্পের সাথে ইয়ার হয়ে দাঁড়াইছিল, প্রেসিডেন্ট পদে দাঁড়াইছিল বার্নি স্যান্ডার্স। তো ও বলতেছে যে সৌদি আর হচ্ছে ইসরায়েল এটার পিছনে ফুসলাইছে, ওদিন টুইটার করলো দেখলাম। তো এই হচ্ছে অবস্থা। এখন যুক্তরাষ্ট্র তো কিছু ক্যালকুলেশন সেই যে সব কিছু সঠিক করে, এটা তো না। সেই ইরানে কী করতে চাইতেছে, ও বলতেছে যে আমরা রেজিম চেঞ্জ করব। রেজিম মানে কি, আয়াতুল্লাহ খামেনি বা এরকম উচ্চপদস্থ যারা আছে ওদেরকে চেঞ্জ করে ওর পুতুল সরকার বসাবে, যেটা ভেনেজুয়েলাতে করতেছে বা অন্যান্য কান্ট্রিগুলোতে করছে। কিন্তু এটা তো বুঝতে হবে যে অন্যান্য দেশ আর ইরান এক না। ইরানের যেই সাংবিধানিক যে কাঠামো, এটা তো সহজ না। এটা তো মনে করেন যে এক নেতা মারা যাবে, আরেক নেতা তৈরি হবে, এটা তো এত সহজেই করা যাবে না। তাও আবার স্থল অভিযান স্যার, আপনি আকাশপথে অ্যাটাক করে আপনি রেজিম চেঞ্জ করে ফেলবেন, এটা তো হয় না। যেমন আমি জামাতের একটা উদাহরণ দিই। জামাতের যে বলে, আমাদের বাংলাদেশের কথা, যে জামাতের এত নেতা মেরে ফেললো কিন্তু দলটার কিছু হলো না। ওই যে সাংগঠনিক কাঠামো, সংবিধান, ওটাই আর কি, যে একজনের পর আরেকজন নেতা হবে আর কি, এই সিলসিলা। তো এটা তো ইরানে তো সহজ না। আর আপনি তো ফুদিয়ে আকাশ থেকে রেজিম চেঞ্জ করতে পারবেন না। হ্যাঁ, এটা ঠিক, ট্রাম্প চেষ্টা করতেছে, কুর্দি বাহিনী দিয়া চেষ্টা করতেছে। তো কুর্দিরা আবার বলতেছে যে না, আমরা এটার ভিতরে নেই। গতকালকে দেখলাম আর কি, তোদেরকে নিয়ে নিউজ হইতেছে, তো ওরা বললো যে ভাই আমরা এসব হামলা টামলা কিছু করি না, আমরা এগুলোর ভিতরে নাই, ঠিক আছে। আর কুর্দিরা হচ্ছে ওরা চাইতেছে কি একটা স্বতন্ত্র রাষ্ট্র, সে অনেক আগে থেকেই ওদের নিজেদের রাষ্ট্র, ওরা তো সব জায়গায় সিটে আছে আর কি, তুরস্ক, ইরান, ইরাক, সিরিয়া, এসব অঞ্চলে। তো ওরা চাইতেছে একটা রাষ্ট্র আর কি। তো ওদেরকে আর কি এই মোয়াটা আবারও খাওয়ানো হইতেছে। তো এই হচ্ছে অবস্থা। আর রেজিম চেঞ্জের যে বিষয়টা, তো ট্রাম্পকে ওদিন জিজ্ঞেস করা হলো যে আপনি কি রেজা পেহলভিকে বসাবেন, মানে ইরানের যেই আগের রাজা, ওনার ছেলে আর কি। তো ট্রাম্প বললো যে না, ও ভালো ছেলে কিন্তু ও তেমন একটা যোগ্য না, এরকম আর কি একটা কথা বললো। তো এই হচ্ছে অবস্থা। তো আপনি রেজিম চেঞ্জ করে আপনি বসাবেন কাকে, আপনি বসাইবেন কাকে, মানে এই যুদ্ধের স্পষ্ট তো কোনো যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য আছে কি না, আই ডোন্ট নো। তা আপনি বসাবেন কাকে, আপনি যে এত ঝামেলা করতেছেন নিজের প্রতিদিন। আজকের একটা নিউজ, ওদের একজন সিনেটর বললো আর কি,
ওই সিনেটর বলল যে আমাদের প্রতিদিন প্রায় 1 বিলিয়নের মতো খরচ হইতেছে। এটা দ্য আটলান্টিক প্রকাশ করছে ওনার বরাদ দিয়ে 1 বিলিয়ন প্রতিদিন। আর আরেকটা ইয়াতে দেখলাম যে প্রথম দিনেই আমেরিকার 779 মিলিয়নের মতো খরচ হয়েছে প্রথম 24 ঘন্টা স্টার্টিং যখন হয়েছিল যুদ্ধটা। তা আপনি এত কিছু করতেছেন, আপনি তো উদ্দেশ্য ছাড়া করবেন না, তাই না? আর আরেকটা চমকপ্রদ তথ্য দিই, সেটা হচ্ছে মার্ক ওয়ার্নার মার্কিন আরেকজন সিনেটর, উনি সম্ভবত গোয়েন্দা কর্মকর্তা। তো উনি বলতেছে যে আমাদের গোলা বারুদের অবস্থা খুবই খারাপ, আমাদের গোলা বারুদ ফুরে আসতেছে, ঠিক আছে? ওয়াশিংটন পোস্ট এটা নিয়ে রিপোর্ট করছে, ওয়াশিংটন পোস্ট। তাহলে বুঝেন, আপনি টাকা খরচ করতেছেন, আপনার গোলা বারুদের অবস্থা খারাপ, তা আপনার উদ্দেশ্য থাকবে না? এখন কয়েকটা বিষয় আসে, সেটা হচ্ছে চীন রাশিয়ার কী অবস্থান হবে। আমি প্রথমে রাশিয়ার কথায় আসি। রাশিয়া এটা তো নিন্দা অবশ্যই জানাইছে, এটা স্বাভাবিক জানাবে। আর রাশিয়া সরাসরি যুদ্ধে জড়ানোর সম্ভাবনা খুবই কম দেখতেছি। তারপরেও যেহেতু মাত্র যুদ্ধ শুরু হয়েছে, যুদ্ধ শুরু হইলেই তো 2-3 দিন 4 দিনের মাথায় তার কেউ ডিসিশন নেয় না কে কোন পক্ষের হয়ে কাজ করবে বা কীভাবে কাজ করবে, তাই না? যুদ্ধের বয়স হওয়া লাগে, মাত্র তো 4-5 দিন বয়স যুদ্ধের, তো এখনও ডিসিশন নেয়নি। বাট ওর নিজের এখানে স্বার্থ আছে, কারণ দেখেন সবাই তো স্বার্থের ইয়েতে চলে। তো ওর স্বার্থটা কি, তেলের যদি দাম বাড়ে তাহলে তো ওরে লাভ, তেল গ্যাস সেগুলো যদি দাম বাড়ে, যে হরমুজ প্রণালীটা আছে, এটা যে কি জানি বলে, ইরান জব করে দিল। তো এখানে তো আর তখন আবার চীনের থেকে আসলো যে আমি একটা বিষয় থেকে আরেকটা বিষয় যাইতেছি। তখন আবার চীন থেকে বললো যে তুমি এটা করো না ইরানকে। তো ইরান বললো ঠিক আছে, তুমি তো আমার বন্ধু লাগো, তোমার জন্য স্যার, তোমার তেল আর গ্যাসের যে ইয়াগুলো আছে ওগুলো যেতে পারবে, আর অন্যান্য কান্ট্রির যেতে পারবে না, ঠিক আছে? তখন থেকে এটা বলা হলো ইরান থেকে। তো রাশিয়ার বিষয় আসি। রাশিয়ার বিষয়টা হচ্ছে ওর তো লাভ, তাই না? ওর তেলের বাড়লে লাভ, প্লাস হচ্ছে ও নিজে আছে গেরা করে ইউক্রেন যুদ্ধ নিয়ে, ঠিক আছে? ও চাইবে যে পশ্চিমা যারা আছে বা যারা ইউক্রেনকে যারা হেল্প করে, ও চাইবে যে ওই রাষ্ট্রগুলো যেন আবার ইয়াতে ইনভেস্ট করে, কি জানি বলে, ইরানে। তাহলে কি হবে, ওর ওখানে অস্ত্র খুব কম যাবে, তখন ও রাশিয়া অনেক সুবিধাজনক অবস্থা থাকবে। তো ও তো চাইবে না যে যুদ্ধটা হোক, বন্ধ হোক। হ্যাঁ, কিছু কারণে চাইবে, কিছু দিবে, কি জানি বলে, আওয়াজ দিবে, বন্ধ হওয়া, নিন্দা জানাবে। এটা স্বাভাবিক, এটা কূটনীতিক বা আন্তর্জাতিক রাজনীতিতে এগুলা হয়, এগুলা কিছু না। তো এটা হচ্ছে অবস্থা। আর ওদের যে মেদভেদেব, যে নিরাপত্তা পরিষদের চেয়ারম্যান, ওদিন বলল যে ট্রাম্প যা শুরু করছে, তৃতীয় বিশ্বযুদ্ধ মনে হয় বেশি দূরে না। মেদভেদেব পুতিনের ভাইবন্ধু লাগে, ও আর কি কথা বলল। আর আজকে গতকালকার নিউজ হচ্ছে পুতিন সরাসরি নিজেই বলতেছে যে সম্ভবত এটাই সময় যে ইউরোপে গ্যাস সাপ্লাই বন্ধ করার গতকালকার নিউজ। তো এই হচ্ছে ওদের অবস্থান। আর চীনের বিষয়টা হচ্ছে, চীন তো নিন্দা জানাইছে, প্লাস হচ্ছে চীনের এখানে একটা স্বার্থ আছে। চীনের তো সবার সাথে ব্যবসা, ও অর্থনৈতিক কান্ট্রি, ও কেন ক্যাসালে পড়তে চাইবে এই যুদ্ধ নিয়ে? দরকার আছে? কোনো দরকার নাই। তো ও বলতেছে যে যুদ্ধ বন্ধ করার জন্য। আর হচ্ছে ও আজকে সম্ভবত একটু আগে নিউজটা দেখলাম, সেটা হচ্ছে ও তার একজন বিশেষ দূত পাঠাবে এই যুদ্ধ বন্ধ করার জন্য। উনি নেগোসিয়েশন করবে সব পক্ষের সাথে, ঠিক আছে? এটা হচ্ছে চীনের অবস্থান। আর ইন্টারন্যাশনাল আরেকটা হয়, সেটা হচ্ছে গোপনে কিছু দেয়া। এটাও শুনতে পাইতেছি যে চীন তার যে স্যাটেলাইট যে সুবিধাটা, ওটা ইরানকে দিয়ে হেল্প করতেছে, যার কারণে ইরান টার্গেট অনুযায়ী কাজ করতেছে।
ও টার্গেট অনুযায়ী হিট করতেছে, ঠিক আছে, এটা শুনতে পাইতেছি। আর এগুলো করতে বাধ্য, না হয়তো চীন রাশিয়া ওরা যেই স্বপ্ন দেখতেছে ব্রিক্স নিয়ে, তো এগুলো তো হবে না, বা ওরা চাইতেছে যে একটা অ্যালাই করতে এই অঞ্চলে। তো তারা যার মিত্র, তো ওরা যদি হেল্প না করে তাহলে তো মিত্ররা অবশ্যই আস্থা হারাবে। এই ভেনেজুয়েলাতে যা হয়েছে, উঠে নিয়ে গেছে, কেউ কিছু বলে নাই। তো রাশিয়া চায়না, মানে এগুলো যদি অন্য কান্ট্রি দেখে তাহলে যে রাশিয়া চায়নার সাথে সম্পর্ক করতে মানুষ তিনবার ভাববে, দেখবে যে ও তো অ্যাকশন নিতেছে না, তাই না? এই হচ্ছে অবস্থা। তারপরে সিরিয়াতে যা ঘটলো আর কি বাশার আল আসাদের সাথে, তো এরকম আর কি মিত্রদের আস্থা হারাবে। মিত্রদের আস্থা মানে নিয়ে আসার এই দুইটা কান্ট্রির এটাই একটা মোক্ষম সুযোগ। এবার আমরা কিছু স্বার্থ দেখি। এই যুদ্ধে আমেরিকার কী স্বার্থ? আমেরিকার স্বার্থ সেই পুরানা ইয়ের মতো, কিছু যদি অস্ত্র সেল করা যায়, কারণ ওর যে পরিমাণ লোন, হ্যাঁ অস্ত্র সেল করে লোন পরিশোধ করতে পারবে না, ওর 38 ট্রিলিয়ন লোন। তো ইরানে যদি রেজিমটা বাই এনি চান্স চেঞ্জ করতে পারে, তো এটা যদি পারে তাহলে হবে কি, ইরানের যেহেতু তেল আছে, তো মানে এখান থেকে যদি কিছু বাগবাটোয়ারা করা যায় আর কি। আর হচ্ছে আরেকটা বিষয়, ইরানের এখান দিয়ে যে হরমুজ প্রণালী, ঠিক আছে, তো এখানের একটা নিয়ন্ত্রণ, মানে এটা হবে না যদি হয় আর কি। আর হচ্ছে হুতিদের সাথে যে ক্যাচালটা, ওই ক্যাচালটা হুতিরে তখন মনে করেন সাইজ করে ফেলবে। তো এখানেই আর কি আমেরিকার কিছু স্বার্থ, আরও স্বার্থ থাকতে পারে। ইসরায়েলের স্বার্থটা কি? ইসরায়েলের স্বার্থটা হচ্ছে গ্রেটার ইসরায়েল হওয়া, মানে ও খুব গ্রেট হবে, ওর সীমান্ত বাড়াবে এই আর কি। তো ওর সীমান্ত বাড়ানোর জন্য তো ইসরায়েলের তো গ্রেট হওয়ার জন্য বাধা কি? অফকোর্স ইরান। কারণ অন্যান্য যে আরব কান্ট্রিগুলো, আগের একটা বিষয় ছিল যে সবাই মুখে বলতো গ্রেটার ইসরায়েল, কিন্তু স্বয়ং ওদের প্রধানমন্ত্রী বা উচ্চপদস্থ কর্মকর্তারা যখন বলে যে গ্রেটার ইসরায়েল ওরা স্বপ্ন দেখতেছে ইসরায়েল থেকে, তখন তো এটা নিয়ে আর কনফিউশন থাকে না, ঠিক আছে। তো ওর এখানে তো অন্যান্য আরব কান্ট্রিগুলো বাধা না, কারণ ওরা হচ্ছে পুতুল। আর ওর দ্বিতীয় বাধা হচ্ছে তুরস্ক, ঠিক আছে, ওর এখানে দ্বিতীয় বাধা হচ্ছে তুরস্ক। তো এখন কথা হচ্ছে ওর তো এই স্বার্থ, আর আরবদের কী স্বার্থ? যারা মধ্যপ্রাচ্যে যেই আরব কান্ট্রিগুলো, উপসাগরীয় অঞ্চলে যেই কান্ট্রিগুলো, ওদের স্বার্থ কী? ওদের স্বার্থ হচ্ছে আমেরিকা থেকে নিরাপত্তা নেওয়া, আমেরিকাকে তেল দেয়া, ডলার নেওয়া, এই তো। আর হচ্ছে ওদের পরিবারতন্ত্র, মানে যেটা রাজতন্ত্র আর কি, এই রাজতন্ত্র টিকানোটাই হচ্ছে ওদের স্বার্থ, ঠিক আছে। কারণ হচ্ছে আমেরিকা যেভাবে সারা বিশ্বে মানবতার ঢেকুর তোলে, মানবাধিকার, নারীবাদ, গণতন্ত্র, তো এখানে যদি এই ঢেকুরটা তোলে এই অঞ্চলে, তাহলে তো এবারে যে মনে করেন যে 10-12টা কান্ট্রি নাই হয়ে যাব, ঠিক আছে। তো ওসব কারণেই মূলত আমেরিকা গ্যারান্টি দিচ্ছে যে এগুলা কিছুই হবে না এই আর কি। তো এগুলোই হচ্ছে আরব কান্ট্রির স্বার্থ, এই কারণে ওরা পুতুল হয়ে থাকে। আচ্ছা, এবার আমরা মূল পয়েন্টে ঢুকতেছি। তো এতক্ষণ এগুলো বলছি, আপনার হচ্ছে ইতিহাস যদি আপনি টুকিটাকি না জানেন তাহলে তো আপনি একটা কেসের আগামাথা ধরতে পারবেন না, ঠিক আছে, একটা কেসের পোস্টমর্টম করতে পারবেন না। তো এবার মূল পয়েন্টে আসি। ফার্স্টে হচ্ছে অ্যাটাক করা হয় 28 তারিখে সকালে, দিনের দিকে আর কি, ইসরায়েলের পক্ষ থেকে এবং আমেরিকার পক্ষ থেকে ইরানে। তো আগে সচরাচর দেখা যেত যে অ্যাটাকগুলো রাত্রে হইতেছে, কিন্তু এবারের অ্যাটাকটা হচ্ছে আপনার দিনে হইলো। কেন? আর কোনো কারণ নাই, ওদের চিন্তা ছিল যে রেজিম চেঞ্জ করার, ওরা সেটাই করছে। কারণ দেখা গেল কি, রাত্রে তো সবাই যারা অফিসিয়াল থাকে ওরা অবশ্যই অন্যান্য স্থানে ঘুমাইতে যায়, কিন্তু দিনে তো অবশ্যই অফিস করতে আসে। দেখা গেল আজকে এখানে ঘুমাইছে, কালকে ওখানে, কিন্তু অফিস তো করতে আসবে এক জায়গায়, তাই না? ওই সুযোগটি আর কি নিছে। তো খামেনিকে অ্যাটাক করা হয়েছে, খামেনি মারা গেছে। আর আবেগি যোদ্ধা জাতি, সরি, ওরা তো বলতেছে ও মারা যায় না, এই হয়েছে সেই হয়েছে।
ভাই আবেগ দিয়ে দুনিয়া চলে না, এটা হচ্ছে কথা। আর এই যে ফেসবুকে আইসা একটা কিছু আপনি মন করা বললেন কোনো প্রমাণ ছাড়া, তাহলে তো হইল না। দেখেন খোমিনি উনি যদি মারা যায় তাহলে ক্ষতিটা তো দিন শেষে ইরানেরই, দিন শেষে ক্ষতিটা তো ইরানের, তাই না? এটা তো আপনাকে বুঝতে হবে। আপনি তো এখানে বসে আবেগ দেখাইলে হইব না, বাস্তবতা বুঝতে হবে। আর আপনি তো ৭১ বিক্রি করিয়ে তো এতদিন চলতেছেন, ৭১-এর চেতনা আপনারা সে জাতি না। তো এখন কথা হচ্ছে উনি মারা গেছে, দেন হচ্ছে ইরানের মিডিয়া প্রথমত এটাকে অস্বীকার করছে যে উনি মারা যায় নাই, এরকম কোনো খবর নাই। ইরানের মিডিয়া, ইরানের নিজস্ব মিডিয়া তখন দেখলাম আর কি। তো ওরা বলতেছে এরকম কোনো নিউজ নেই, কিন্তু ইসরায়েলের পক্ষ থেকে বলা হইতেছে যে উনি মারা গেছেন। তাহলে এটা কীভাবে পসিবল? মানে এই যে জায়গায় ইরানের মিডিয়াটা প্রকাশ করতেছে না, হ্যাঁ ঠিক আছে, রাজনৈতিক ইয়ার কারণে বা অন্যান্য ইয়ার কারণে প্রকাশ করতেছে না, কিন্তু কথা হচ্ছে প্রতিটা মিডিয়ার তো একটা গোয়েন্দা শাখা থাকে, মানে গোয়েন্দা শাখা বলতে সোর্স থাকে আর কি। তো একটা মিডিয়া কি প্রকাশ করতে পারলো না ইরানের, কিন্তু ইসরায়েলের কাছে ঠিকই নিউজ আছে। কীভাবে? কারণ হচ্ছে ওই যে খোমেনি বা ইরানের যেই ব্যবস্থা, এই ব্যবস্থার ভিতরে অলরেডি মোসাদ, অলরেডি বললে ভুল হবে, আর আগে থেকে মোসাদ এন্ট্রি নিয়ে বসে আছে। তো ওখান থেকেই খবরটা আসছে যে উনি মারা গেছে, এটা কনফার্ম হওয়ার পরে ইসরায়েল থেকে বলা হয়েছে যে উনি মারা গেছে। এত ইনস্ট্যান্ট কীভাবে জানে ওরা? এত ইনস্ট্যান্ট কীভাবে জানে? কারণ যে ওখানে মোসাদের চর গিজগিজ করে। এরপর এই ঘটনার পরে, খোমেনি মারা যাওয়ার পরে, মানে বিশ্বাস করেন আমি তো নিজেই অবাক, নিজেই পুরা থক হয়ে গেছি। ইরান যেভাবে অ্যাটাকগুলো করছে প্রতিটা কান্ট্রি, 15-16টা কান্ট্রির সাথে, মানে ও জড়ায় গেছে, ও একা। চিন্তা করছেন? ও এতটা পাগলা হয়ে গেছে। কিন্তু দিন শেষে আবারও বলা হইতেছিল যে যখন তুরস্ক থেকে বলা হয়েছে যে তুমি তো এটা ঠিক করতেছো না, তুমি তোমার আশেপাশের এতগুলা কান্ট্রিতে তুমি এত শত্রু ইয়া করতেছিলা, এতগুলা কান্ট্রিতে অ্যাটাক করতেছিলে, তুমি তো এটা ঠিক করতেছো না, তুমি দু একজনের সাথে তো পারতা বন্ধুত্ব রাখতে। এটা তুরস্কের পক্ষ থেকে বলা হইলো। তখন এরপর ইরান থেকে বলা হইলো যে না, আমরা আসলে এসব অ্যাটাকগুলো করিনি। এসব অ্যাটাক বলতে কোনগুলো? তেলের খনি পাই, বিশ্বাস করেন আরব কান্ট্রিগুলার যে তেলের, যেমন সৌদি আরবের আরামকো, এরপর দুবাইয়ের যে শহরগুলো, দুবাইয়ের হোটেল, তো হোটেলের বিষয়টা আসছে যে হোটেলে হামলা করলো কেন? ইরানের পক্ষ থেকে বলা হইতেছে যে আমাদের কাছে গোয়েন্দা তথ্য আছে যে এই হোটেলগুলোতে যেই গাটি ছেড়ে যেই সেনারা, ওই সেনারা ওই হোটেলে যেয়ে উঠছে। মানে ও এবার বাজ বিচার করতেছে না, ও তেলের খনি, ইভেন যেই দূতাবাসগুলো, আপনি চিন্তা করেন, চিন্তা করতে পারতেছেন যে দূতাবাসগুলো একটা সেন্সিটিভ জায়গা, ওখানে পর্যন্ত সে অ্যাটাক করে বসছে। ও কী পরিমাণ পাগলা হয়েছে, ও কী পরিমাণ পাগলা হয়ে গেছে। এরপরে সাইপ্রাসে থাকা ব্রিটেনের যে ইয়াটা কি জানি বলে, এই ব্রিটেনের যে ঘাঁটি, ওখানে পর্যন্ত অ্যাটাক করছে। কল্পনা করতে পারতেছেন? তো ইরানের পক্ষ থেকে দেন বলা হইলো যে আমরা আসলে এই যে তেলের খনি বা কূটনীতিক মিশনের যে অঞ্চলগুলো, এখানে আসলে আমরা অ্যাটাক করি নাই, ঠিক আছে, এখানে আমরা অ্যাটাক করি নাই, ইরানের পক্ষ থেকে বলা হইলো। এটা আমি নিজেও ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, কারণ হচ্ছে এগুলো ইসরায়েল করতে পারে, এগুলো ইসরায়েল করতে পারে, কারণ ইসরায়েল ওসব কান্ট্রিগুলোকে যুদ্ধে আনতে চাইতেছে, সবাইকে একসাথে নিয়ে আসতে চাইতেছে, ইউরোপ এবং যে আরব কান্ট্রিগুলো ওদেরকে নিয়ে আসতে চাইতেছে, ঠিক আছে। এসব কারণে মূলত ইসরায়েলের যেই মোসাদের চর, ওরা এইসব অ্যাটাকগুলো করতে পারে। আর সাইপ্রাসও তো ওদের ইরান থেকে অনেক দূরে, তাই না? তো কী বলবো আর, এগুলো এমনিতে বোঝা যায় যে এসব অ্যাটাকগুলো ইরান করে নাই, বাট ইরানের নাম নিয়ে করা হইতেছে যেন অন্যান্য ওসব যেসব কান্ট্রিগুলোতে অ্যাটাক করা হবে ওরাও যেন যুদ্ধে ইরানের বিরুদ্ধে দাঁড়ায় আর কি। আর এই ঘটনার পরে দেন হচ্ছে ইয়ের পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন রাজনৈতিক বিশ্লেষক আছে, সম্ভবত ওনার নাম হচ্ছে মার্ক কার্লোস। উনি এসে বলতেছে যে
যুদ্ধের দ্বিতীয় দিনে, ঠিক আছে, প্রথম দিনে যে এই অ্যাটাকগুলো, এই যে তেলের শোধানাগার এই সেই, মানে কোনো কিছুই ইরান বাজ বিচার করে নাই, ও এত পাগল হয়ে গেছে। যাই হোক, এটা তো পরে ইরানের পক্ষ থেকে বলেছে যে এইসব অ্যাটাকগুলো সে করে নাই। তো ওই লোকটা একটা পডকাস্টে আইসা ও বলতেছে যে ওর কাছে নিউজ আছে যে গতকাল রাত্রে অ্যাটাকগুলো হওয়ার পরে, এই কাতার এবং সৌদি আরব যে অ্যাটাকগুলো হয়েছে, এই অ্যাটাকগুলো হওয়ার পরে মোসাদের যারা ওই দেশের এজেন্ট আছে ওদেরকে নাকি কাতার সরকার আর সৌদি সরকার নাকি ধরতেছে গণহারে। কেন ধরতেছে? ওদের কাছে, সৌদি এবং কাতারের কাছে নাকি তথ্য আছে এইসব হামলাগুলা ওদের যে স্থানীয় যে মোসাদের এজেন্ট, ইসরায়েলি মোসাদের এজেন্ট, ওরা নাকি এগুলা করছে। তাহলে কল্পনা করতে পারতেছেন কোন লেভেলে যে খেলা চলতেছে। আর ট্রাম্প বলতেছে এবার যুদ্ধটা, আসলে আমি কিন্তু প্যাসেজ জিতেছি, মানে কোন ঘটনা রেখে কোন ঘটনা বলবো নিজে বুঝতে পারতেছি না, তারপরেও যেটা মনে আসে ওটাই বলি আর কি। তো ট্রাম্প এবার বলতেছে যে এবার যুদ্ধটা 4 সপ্তাহ নাগাদ চলতে পারে, ঠিক আছে, ওরা এটাই বলতেছে। ও ট্রাম্পের বা ওদের টার্গেট ছিল যে এই 2-1 দিন যা ঝামেলা করে এরপরে ওখান থেকে চলে আসবে, যেটুকু খবর পাইলাম আর কি, বা যা দেখলাম আর কি। কিন্তু এবার তো এটা হইতেছে না, কারণ রেজিম চেঞ্জ করে পুরো সরকারটা তো পুতুল সরকার তো বসাতে হবে, ওর যে মূল টার্গেট ওটার জন্য ট্রাই করতে হবে। তো বলতেছে 4 সপ্তাহ নাগাদ ইয়া চলবে। আর এ হচ্ছে অবস্থা। আর সামনে আরও কিছু নিউজ আসবে। আর হচ্ছে ইরানের যে উপরে যে অ্যাটাকগুলো, ইরানের উপরে অ্যাটাকগুলো বলতে কী বলবো আর, এখনও পর্যন্ত গতকালকে খবর পেলাম যে 1000+ জন ইরানি মারা গেছে। তো ইসরায়েল এবং আমেরিকায় বিশেষ করে রাত্রে এত তুলকালাম করে ইরানের যে আমেরিকার যেই B1 B2 বোম্বার এসব যে ইয়ে আছে, যুদ্ধ বিমানগুলো আছে, ওগুলো দিয়ে রাত্রে যে অ্যাটাকগুলো করে, মানে চোখের সামনে আসা তো খুবই খারাপ লাগে আর কি। আর ইসরায়েল তো অবশ্যই জানেন তো বাছবিচার করে না, হাসপাতাল স্কুল কি কোনো, মানে তার কাছে কোনো বাছবিচার নেই। এ হচ্ছে অবস্থা। তো ভিডিওটা একটু লেন্দি হয়ে যেতেছে, এটা হচ্ছে ফার্স্ট পার্ট, আর সেকেন্ড পার্ট অবশ্যই আসতেছে।